হাওড়ার জগৎবল্লভপুর অনেক দিন ধরে চলছিল গাঁজার ঠেক, বাড়ছিল দুষ্কৃতীদের দৌরাত্ম্য। আর ওসির নেতৃত্বে এবার একেবারে ফিল্মি কায়দায় চলল গাঁজার ঠেকে অভিযান। রবিবার বিকেল ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, গাঁজার ঠেকে ভিড় বাড়ছে। ঠিক সেই সময় পুলিশের হানা, একেবারে ক্রেতার মতো, বৃষ্টিতে গায়ে রেনকোট। এই দেখুন, একজনকে টেনে বের করছে পুলিশ, আরেকজন পুলিশ কর্মীর নাগাল থেকে পালানোর চেষ্টা করছে দুজন। শেষমেশ পারেনি, ধরা পড়ে তিনজন। এ ছবি হাওড়া জগৎবল্লভপুরের। এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ, দিন রাত গেঁজা খেচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না, গেঁজা বিক্রিও করে। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বাজার এলাকা এমন একটি জায়গায় বসে গাঁজার ঠেক। এ নিয়ে নানা সময় সরব হয়েছেন স্থানীয়রা। রবিবার বিকেলে সেই ঠেকেই ক্রেতা সেজে হানা দেয় জগৎবল্লভপুর থানার পুলিশ, নেতৃত্বে ওসি ওম প্রকাশ সিং। শুরু হয় ধরপাকড়, তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে দুজন গাঁজা বিক্রেতা, একজন ক্রেতা। এরকম একবার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে। তাতেও দেখছি সেই একই কেস। প্রশাসন যেহেতু ব্যাপারটা দেখছে, বলে গেল যে এরপরে আর হবে না। সম্প্রতি চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শুক্রবার রাতে জঙ্গলের রাস্তায় ঘাপটি মেরে বসে থাকে। গাড়ি থেকে উদ্ধার হয় ১৫০০ লিটার চোলাই মদ। এবার গাঁজার থেকে হানা, গ্রেপ্তার ৩। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। গাঁজার থেকে যারা চালাচ্ছিল তাদেরকে গ্রেফতার করলো পুলিশ, আর পুলিশ গ্রেফতার হলো আলিপুরদুয়ারে। গাঁজা সহ গ্রেফতার ৩ পুলিশ কর্মী, ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কিভাবে গ্রেফতার? দেখো, আমরা গাঁজা পাচারের সময়ই কিন্তু একেবারে হাতে নাতে এই ৩ পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। যেটা জানা গিয়েছে, একটা টোটো গাড়িতে করে এই যে গাঁজা নিয়ে কিন্তু আলিপুরদুয়ার জংশন যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই পুলিশ কর্মীরা। এবং তাদের ছক ছিল যে রেলে করে এই গাঁজা পাচারের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এবং আলিপুরদুয়ার জংশন স্টেশনের সামনেই কিন্তু ৩ জনকে একেবারে হাতে নাতে ধরে ফেলে। যেটা জানা যাচ্ছে, এই ৩ পুলিশ কর্মীর মধ্যে ২ জন সিভিক পুলিশ ও একজন হোমগার্ড রয়েছে। ইতিমধ্যেই এই ৩ জনের মধ্যে একজনের বাড়ি হচ্ছে কোচবিহার জেলায়, অপর ২ জন হচ্ছে আলিপুরদুয়ারের বাসিন্দা। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। বেশ। আর দক্ষিণেশ্বরে একটি বাসে করে আনা হচ্ছিল নিষিদ্ধ মাদক। কোটি টাকার মাদক উদ্ধার করলো পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত যারা মাদক পাচার করছিল তাদেরকে ধরা যায়নি। দক্ষিণেশ্বরের এই ছবি দেখুন, এই বাস থেকেই মাদক উদ্ধার হয়, কোটি টাকার মাদক। নাকা চেকিং চলছিল, ব্যাপক নাকা চেকিং চলছে এখন। সেই নাকা চেকিং এর সময় বাস ম্যাটাডোরে আটক, বাস থেকে নেমে চম্পট দুষ্কৃতীদের। গতকালই দেখিয়েছিলাম শিলিগুড়িতে একটি সোনার দোকানে লুট। বলা হচ্ছে কয়েক লক্ষ টাকার জিনিস লুট হয়েছে, সোনার জিনিস। আর সেইখানে মহিলারও ছবি দেখা যাচ্ছে একটা সিসি ক্যামেরায়। এই ৭ জন শিলিগুড়িতে শ্রমিক হিসেবে ভাড়া নিয়েছিল বাড়ি। এরা প্রত্যেকেই নাকি বিহারের বাসিন্দা। আপনাদেরকে মনে করিয়ে দিই, শিলিগুড়িতে পরপর, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে পরপর ২ দফায় এটিএম লুট। সেইখানে বিহারের গ্যাং জড়িত বলে সন্দেহ। এখানেও শিলিগুড়ির এই শ্রমিকের ছদ্মবেশে ঘর ভাড়া এবং তারপরে সোনার দোকানের লুটেও সেই বিহারের যোগ আছে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এই ২ জন শিলিগুড়িতে রাস্তার কাজ করে ওরা। আমার বাড়ি আসছিল, ৪ জন ভাড়া নিয়েছে। তারপর আরো কয়জন ছিল? তারপরে আস্তে আস্তে ১ জন ২ জন করে বাড়ছে। আমি বললাম এত লোক আমার বাড়ি ভাড়া দেবো না। পরশুদিন বলছে আমরা অন্য জায়গায় এদের শিফট করাই দেবো, আমরা ৪ জন নিয়ে এখানে থাকবো। হ্যাঁ, আমার বাড়ি পুলিশ আসলো, আমার জিজ্ঞাসাবাদ করলো। আমি সব বললাম যেটা জানি। পুলিশ আসছিল যে এরা হইলো এই চোর ডাকাত। ওরা বাংলা বলতে পারতো না, সব হিন্দি।
কোথা থেকে আসছিল এটা? ওরা বিহার বললো। সে বিধান জুয়েলারি থেকে প্রায় 11 কোটি টাকার সোনা চুরি হয়। যারা ধরা পড়েছে দুজন, তার টোটাল 7 জন ছিল এবং তার জন্য মনে 21% অলরেডি অ্যারেস্টেড অ্যান্ড এবং সামান্য কিছু সোনা রিকভারি হয়েছে এবং টুডে আইও প্রেস ফর রিমাইন্ড 7 days পুলিশ রিমাইন্ড এবং লার্নেড কোর্ট অ্যালাউড ইট। আদার্স যে 5 জন যে আছে, একটা র্যাকেট যে আছে, সেই র্যাকেটগুলো ধরার জন্য এবং ফার্দার প্রচুর পরিমাণে সোনা রিকভারি করার জন্য এই কৃষিটা খুবই প্রয়োজন। তো লার্নেড কোর্ট অ্যালাউড পুলিশ রিমাইন্ড। আর বিধানসভায় নজিরবিহীন মারামারি, 4 বিধায়ককে সাসপেন্ড, আর তার জেরে মার্শাল বিজেপি বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি। দেখুন। সোমবার বিধানসভায় ধুন্ধুমা, সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন। এরপরেই বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের ধস্তাধস্তি, যা অনেকের মতে বেনজির। আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে, 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে। এবং তখন বিরোধী দলের নেতা আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে। আমি একটা এনকোয়ারি করে দেখবো, উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড, তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সোমবার বিধানসভায় বিরোধীদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই নিয়ে শুরু হয় শাসক বিরোধী তরজা, চলে স্লোগান পাল্টা স্লোগান। ওয়েলে নেমে কার্যবিবরণী ছেড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে সাবধান করে দেন, বলেন সবাইকে সাসপেন্ড করতে বাধ্য হব। কিন্তু এতে বিজেপি বিধায়করা থামেননি, তারা স্লোগান চালিয়ে যান। অধ্যক্ষ তখন বলেন, আবার সতর্ক করছি, এটা বন্ধ করুন। এরপরেই 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করতে যান মার্শাল। তখনই শুরু হয় ধস্তাধস্তি মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের। বাংলার এই অপশাসন মুক্তি না দিতে পারি, তাহলে আমরাও বিজেপি করি না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফেলেছে, পেছন থেকে খোলা ধরে ডাকছে। বিজেপির বাকি বিধায়করা ওয়াকআউট করেন, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখান। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই, তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একজন মন্ত্রী এসে বললেন, ফিরাদ হাকিম, যে সিকিউরিটির লোকেরাও মার খেয়েছে। আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব। এই স্পিকারের এগেইনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো। এটা অত্যন্ত অশোভনীয়। শুভেন্দু অধিকারী নিজে এখন দাবি করবেন বিরোধী দলের নেতা বলে, একটা এমআইসি স্ট্যাটাসের মানুষ, তার এই ধরনের আচরণ নিজেরও তো বোঝা উচিত যে তার স্ট্যাটাসটা কি, তিনি ওইখানে ওই ধরনের আচরণ করবেনই বা কেন। আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে, একটা টেবিল, কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছেন। এইটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন, কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকারকে
খেপে যাবেন, তারা ভুল করছেন। এর আগেও অনেকবার অনাস্থা এনেছিলেন। অনাস্থা আনতে গেলে আগে ভুলটা যেন ভালো করে পড়ে নেন। নিউজ 18 বাংলা। এবার আক্রান্ত প্রতিবাদী তৃণমূল কাউন্সিলর। মদের ঠেকের প্রতিবাদ করায় হামলা হয় তার উপরে। আলিপুরদুয়ারে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা। মদের ঠেকের প্রতিবাদ করেছিলেন তিনি। ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল। থানায় বিক্ষোভ স্থানীয়দের। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের। কাউন্সিলরের হামলায় গ্রেফতার 2। বগরিবাড়ি মাঠে ওইখানে 3-4 জন ছিল যারা মদ্যপ অবস্থায় ছিল। আমি প্রোটেস্ট করতে চাইছেন এইখানে এর পরের থেকে কোনো নেশা কোনো এই জাতীয় কিছু হবে না। তো তারপরে আমার উপরে চড়াও হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাক। আর এটা হচ্ছে দীর্ঘদিন ধরে ওদের আমি মৌখিকভাবে বলতে বলতে ফেড আপ হয়ে গেছি। মহিলারা ফেড আপ হয়েছে, মহিলারা দেখতেই পারেন সবাই এখানে এসেছে। ঠিক আছে, সেইটাই আমি সেখানে যেন এই অসাংবিধানিক কাজ যে না হয় তার জন্যই আমি এসেছি। ঠিক আছে, হ্যাঁ অভিযোগ দায়ের করেছি। হ্যাঁ গতকালই 2 জনকে গ্রেফতার করেছে। হ্যাঁ আরো যারা যারা আছে তাদেরই করবে। আমাদের কাউন্সিলরের গায়ে হাত দিয়েছে, তাই আমরা থানায় আজকে এসেছি। কারণ আমাদের কাউন্সিলর কারো কোনোখানে কিছু হলে তো কাউন্সিলর যাবে। এবার কাউন্সিলর যায় যদি 2টা কথা বলাতে, সে যদি কাউন্সিলর গায়ে হাত দেয়, তো কাউন্সিলর সুরক্ষিত নাই, তাহলে আমরা কেমন করে সুরক্ষিত থাকবো?